নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। 26শে আগস্ট 2024 জীবনের এক অবিস্মরণীয় দিন, যার জন্য এত অপেক্ষা, বারবার প্ল্যান করেও ভেস্তে যাওয়া, যার জন্য অতদিন বাড়ির বাইরে থাকা, সে আর কেউ নয়, প্যাংগং টিসো। হ্যাঁ, আজ আমরা নুব্রার দিস্কিতের হোটেল চেক আউট করে যাব প্যাংগং লেক। 10টা নাগাদ রওনা দিলাম তানজিংয়ের সাথে। আকাশ পরিষ্কার, পাশে শিয়ক নদীর তীব্র গতি, আর মনের ভেতর এক অদ্ভুত আনন্দ। একে একে পেরিয়ে যেতে থাকলাম শিয়ক নদীর উপর ব্রিজগুলো। রাস্তা মেরামতের কাজ চলায় খুব ধুলো উঠছিল, জানলা খোলার জো ছিল না। দিস্কিত থেকে প্যাংগং যেতে গেলে খালসার টি মোড় হয়ে যেতে হয়, তবে তানজিং একটা শর্টকাট নিয়ে শিয়ক নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সরু ব্রিজ পার করে ধরে দিল প্যাংগংয়ের রাস্তা। তবে ট্রাভেলার বা বড় গাড়ি ওই ব্রিজে অ্যালাউ নয়, অনলি বাইক আর ছোট 4 চাকা। রাস্তার ধারে কোথাও সবুজ গাছপালার সম্ভার, আর সাথে সর্বদাই সেই সদা জাগ্রত কারাকোরাম। মাঝে মাঝেই লোয়ার ব্রিজ ধরে পার হতে হচ্ছে শিয়ক নদীকে, তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। অনেকক্ষণ ধরে নুড়ি পাথরে ভরা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলার পর সামনে এলো নতুন পিচ ঢালা বেশ ভালো রাস্তা, তাই গাড়ির জানলার কাজ নামাতেই হয়। রাস্তার ধারে স্যান্ডিউন্স, তার মধ্যে বেড়ে উঠেছে অনেক লাধাকি গাছ, আর পিছনে কারাকোরাম। এইভাবে জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে কখন যে রাস্তা আবার খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি। অগত্যা মাসির অর্ডারে বন্ধ করতে হলো গাড়ির সমস্ত জানলার কাজ। বাঁ পাশে চওড়া উচ্ছ্বসিত স্রোতস্বিনী শিয়ক নদী, ডান পাশে খাড়াই উচ্চ কারাকোরাম, মাঝে নুড়ি পাথরে ভরা এবড়ো খেবড়ো সরু রাস্তা। রাস্তার এতই সরু যে পাশাপাশি দুটো গাড়ি সহজে যেতে পারে না। এক গাড়িকে দাঁড়িয়ে যেতে হয় আর এক গাড়িকে চলে যাওয়ার জন্য। এই রাস্তায় যখন তখন পাথর গড়িয়ে আসে ওপর থেকে। রাস্তাও নেমে গেছে ধীরে ধীরে শিয়কের রিভার বেডে। রাস্তা ধীরে ধীরে হয়ে উঠছে খারাপ থেকে খারাপতর, কিন্তু সব কিছুকে ছাপিয়েছিল মনের মধ্যে সেই প্যাংগংয়ের উত্তেজনা। এসবের মাঝেই প্রায় 45 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এসে পৌঁছালাম আমাদের জার্নির প্রথম হল্ট আগাম ভিলেজ। এই আগাম ভিলেজ থেকেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে শক্তি চেকপোস্ট, আর বাঁদিকে দুর্ভুক হয়ে প্যাংগং। তবে শক্তি চেকপোস্ট হয়ে ঘুরেও প্যাংগং যাওয়া যায়, যা সময় সাপেক্ষ। এখানেরই এক রেস্টুরেন্টে একটু চা কফি খেয়ে আর আগাম গ্রামের সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করে আমরা আবার রওনা দিলাম প্যাংগংয়ের পথে। আগাম থেকে প্যাংগংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। মাঝে পড়ে জাংশন পয়েন্ট দুর্বুক। রাস্তার অবস্থা কখনো কখনো ঠিকঠাক হলেও বেশিরভাগটাই খারাপ, তবে রাস্তার সৌন্দর্য সত্যিই অসাধারণ। মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে কারাকোরাম, কখনো খয়েরি তো কখনো বাদামি। কখনো এই কারাকোরামের গায়ে জুনিপার, পপলার, আলপাইন প্রভৃতি গাছের সারি, আবার কখনো রুক্ষ শুষ্ক গাছপালার চিহ্ন মাত্র নেই। রাস্তা কোথাও শিয়ক নদী থেকে অনেক উঁচুতে, আবার কোথাও একদম শিয়ক নদীর পাশে। আগাম থেকে আগাম শিয়ক রোড ধরে তানজিং গাড়ি নিয়ে এগিয়ে চলেছে। শিয়ক নদীকে সাক্ষী রেখে পার হয়ে যাচ্ছে একের পর এক লোহার ব্রিজ।
গাড়ি চলেছে একেবারে রিভার বেড দিয়ে। রাস্তার কোথাও বরফ গলা জমা জল, আবার কোথাও স্যান্ডিউন্সের সাদা বালি। আর এই পথের সঙ্গী সর্বদাই সেই সদা চঞ্চল শিয়ক নদী। নিচে যে গ্রাম দেখা যাচ্ছে তার নাম শিয়ক ভিলেজ। দুপুর 12টা নাগাদ শিয়ক ভিলেজকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম দুর্বুকের পথে। এই শিয়ক ভিলেজ থেকে রাস্তা ধীরে ধীরে চড়াই হতে শুরু করে, অল্টিটিউড বাড়তে থাকে। শিয়ক ভিলেজের অল্টিটিউড 3500 মিটার আর প্যাংগং লেকের অল্টিটিউড প্রায় 4200 মিটার। শিয়ক নদীকে বিদায় জানিয়ে এগোতে থাকলাম শিয়ক দুর্বুক রোড ধরে। হাতছাড়ি দিতে থাকলো টাংস্টে রিভার। কারাকোরামের বুক চিরে চড়াই উতরাই বেয়ে একেবারে এসে পড়লাম টাংস্টে রিভারের পাশে। তাই এই সৌন্দর্য দেখে আর গাড়িতে বসে থাকা যায়নি। গাড়ি থামিয়ে ছুটে গেলাম নদীর কাছে। সত্যি প্রকৃতি বড়ই সুন্দর। এই নদীর জলে চোখ মুখ ধুয়ে আর ঠান্ডা বাতাস প্রাণ ভরে নিয়ে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দুর্বুক। সময় তখন দুপুর 1টা। দুর্বুককে বলা হয় প্যাংগং যাওয়ার পথের জাংশন পয়েন্ট, কারণ আমরা নুব্রা থেকে যে পথে এলাম অর্থাৎ আগাম শিয়ক ও শিয়ক দুর্বুক রোড ধরে সেই পথের সাথে এই দুর্বুকেই এসে মিশেছে লে থেকে চাংলা পাস হয়ে প্যাংগং যাবার রাস্তা। তাই আপনি লে থেকে যে পথেই প্যাংগং যান না কেন, দুর্বুকে আপনাকে আসতেই হবে। দুর্বুকেই আমরা করে দিলাম সেদিনের লাঞ্চ। খাবারের স্বাদ মোটামুটি আর দাম একটু বেশি, কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে মনের মধ্যে ছিল প্যাংগংয়ের উত্তেজনা। লাঞ্চ সেরে প্রায় 1:45 নাগাদ রওনা দিলাম প্যাংগংয়ের পথে। দুর্বুক থেকে কিছু দূর এগিয়ে পড়ল টাংস্টে চেকপোস্ট। প্যাংগং যাওয়ার আগের লাস্ট চেকপোস্ট এই টাংস্টে চেকপোস্ট। এখান থেকে প্যাংগংয়ের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। চেকপোস্টে পারমিট শো করিয়ে প্যাংগং রোড ধরে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পর দেখা গেল এক জায়গায় অনেক ভিড়। তানজিং বলল এটা মারমাট পয়েন্ট। গাড়ি থেকে নেমে তৃণভূমিতে যেতেই দেখতে পেলাম বড় বড় ইঁদুর বা ভোঁদরের মতো প্রাণী ঘুরে বেড়াচ্ছে মাঠ জুড়ে। এদেরকেই বলা হয় হিমালয়ান মারমাট। মারমাট হলো এক ধরনের স্কুইরেল বা কাঠবেড়ালির জাত। এদের 14 রকমের প্রজাতি আছে। তার মধ্যে 2 ধরনের স্পেসিস পাওয়া যায় ইন্ডিয়াতে, তারই একটা হলো এই হিমালয়ান মারমাট। এরা নিজেদের কলোনিজ নিজেরা বানায়। ওজন হয় মোটামুটি 3 থেকে 7 কেজি আর লেন্থ হয় 30 থেকে 60 সেন্টিমিটার। শীতকালীন দেশে এদের বসবাস হওয়ার জন্য সাধারণত এরা প্রায় 9 মাস নিজেদেরকে শরীর দিয়ে মুড়ে রাখতে পারে। বাকি 3 মাস এরা বাইরে বেরোয়, নিজেদের বসবাসের গর্ত নিজেরাই করে। আর একটা কলোনিতে প্রায় 4 থেকে 40টা মারমাট একসাথে থাকতে পারে। এদের খাওয়া দাওয়া বলতে সাধারণত ঘাস, বেরি প্রভৃতি। IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এরা এই হিমালয়ান মারমাটকে রেড মার্ক দিয়েছে, কারণ এই মারমাট ধীরে ধীরে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। তার কারণ প্রধানত 2টি। এক, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য লাদাখের টেম্পারেচার রাইজ, আর দ্বিতীয়ত ট্যুরিস্টরা এসে এদের চকোলেট, বিস্কিট প্রভৃতি খাওয়ানোর জন্য এদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে ট্যুরিস্টরা যখন থাকে না তখন এরা খাবার না খাওয়ার কারণে মারা যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই মারমাট পয়েন্টে আপনারা আসেন এদের কোনো রকম খাবার প্রোভাইড করবেন না। এই মারমাট পয়েন্টের চারিদিকটা দেখে প্রেমে পড়ে যাওয়া যেন বাধ্যতামূলক। সবুজ আর্দ্রসিক্ত মাঠ, পাশে নামনা জানা ছোট পাহাড়ি নদীর বয়ে চলা আর ঠায় দাঁড়িয়ে থাকা কারাকোরাম। এই ত্রিকোণ প্রেমের কাহিনী থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম প্যাংগংয়ের পথে। মারমাট পয়েন্ট থেকে প্রায় 20-30 মিনিট চলার পর দূরে পাহাড়ের খাঁজে দেখা গেল এক উজ্জ্বল নীল জলরাশি। তানজিং বলল, ফার্স্ট ভিউ অফ প্যাংগং। মন, চোখ, ক্যামেরা সব তখন ওই নীল জল কেড়ে নিয়েছে। আরও কয়েকটা বাঘ ঘুরে যখন সেই ছোট্ট নীল জল সামনে এলো বৃহদাকারে, আমরা স্তম্ভিত, আমরা
বাকরুদ্ধ। তাই একটু ভিড় কাটিয়ে ফাঁকা জায়গা দেখে তানজিং গাড়ি দাঁড় করালো, আর সেখান থেকে প্যাংগংকে কেমন লাগছে দেখুন। প্যাংগংয়ের ধার ধরে যত এগোচ্ছি তত মুগ্ধ হচ্ছি। এক মুহূর্তের জন্য প্যাংগংয়ের থেকে চোখ সরানো যাচ্ছে না। এই অপার সৌন্দর্য মনকে ভাসিয়ে নিয়ে চলেছে নীল জলে। 3 ইডিয়টসের শুটিং পয়েন্টের সামনে তানজিং গাড়ি এনে দাঁড় করালো। সেখানে 3 ইডিয়টসের মুভির ব্যবহৃত কিছু জিনিসের রেপ্লিকাও রয়েছে। সেই সব জিনিসে আপনি ছবিও তুলতে পারেন, তবে তার চার্জ হচ্ছে পার হেড 50 টাকা। ভালোই ক্রাউডেড ছিল জায়গাটা, তাই আমরা একটু হেঁটে দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আবার গাড়ি নিয়ে এগোতে থাকলাম প্যাংগংয়ের পাড় ধরে, আর দেখতে থাকলাম নীলের খেলা। প্যাংগংয়ে আমাদের কোনো রুম বুক করা ছিল না। যে জায়গার ভিউ ভালো পাবো আমরা সেই জায়গায় থেকে যাব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আমরা এগোতে থাকলাম প্যাংগংয়ের পাড় বরাবর। প্রথমে পড়ল স্পাংমিক গ্রাম, তারপর মান ভিলেজ। একে একে গ্রামগুলো পেরোতে পেরোতেই মিরাক ঢোকার ঠিক আগে রাস্তা এক জায়গায় বেঁকে গেছে। সেইখানে দেখলাম দূরে রয়েছে একটা ঘর আর দুটো টেন্ট, একদম প্যাংগং লেকের ধারে। আমরা কথা বলে এলাম সেখানে গিয়ে, এবং তার রাজিও হলাম 1000 টাকা পার হেডে ইনক্লুডিং ফুড 5 জনের থাকার জন্য। একটা ট্রিপল বেড রুম আর একটা ডবল অকুপেন্সি টেন্ট আমরা বুক করলাম আমাদের 5 জনের জন্য। তারপর লাগেজপত্র সেখানে রেখে দৌড়ে গেলাম প্যাংগংয়ের ধারে। ভারত চীন সীমান্তে প্রায় 130 থেকে 135 কিলোমিটার দীর্ঘ এবং 4350 মিটার উচ্চতায় অবস্থিত এই প্যাংগং লেক বা প্যাংগং টিসো। তিব্বতী ভাষায় টিসো শব্দের অর্থ লেক বা হ্রদ, আর প্যাংগং শব্দের অর্থ হাই গ্রাসল্যান্ড। এই লেকের জল লবণাক্ত, যা আমরা টেস্ট করে দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরার কোনো টেকনিক্যাল ফল্ট হওয়ার জন্য সেটা রেকর্ড হয়নি। এই জলের সোর্স বলতে গেলে হিমবাহ গলা জলরাশি বা হয়তো প্রাগৈতিহাসিক যুগের টেথিস সাগরের চিহ্ন, যদিও পুরোটাই কল্পনা। তবে শীতকালে এই লেকের জল পুরোটাই ফ্রোজেন হয়ে যায়। এই লেকের ওয়েস্টার্ন পার্ট ভারতের লাদাখে এবং ইস্টার্ন ও নর্দার্ন পার্ট রয়েছে তিব্বত বা চীনে। 135 কিলোমিটারের মাত্র 35 থেকে 40 কিলোমিটার পরে ভারতের মধ্যে, বাকিটা চীনে। যদিও মাঝের 20 থেকে 25 কিলোমিটার নিয়ে ভারত চীনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। লাদাখের দিকের লেকের পার্টটার নাম প্যাংগং, আর তিব্বতের দিকের নাম টিসোন্যাক, যার 2টি পার্ট রয়েছে, রুংতিসো আর নাকতিসো। আর এই প্যাংগংকে ঘিরে রয়েছে কারাকোরাম রেঞ্জ, প্যাংগং রেঞ্জ, চাংচেংমো রেঞ্জ আর কৈলাস রেঞ্জ, যদিও ভারতের দিকে কারাকোরাম রেঞ্জটাই বেশি। মাসির বহুদিনের ইচ্ছা লাল শাড়ি পরে প্যাংগং লেকের ধারে হাঁটবে, তাই সেটাও বাকি রইল না। ঘড়িতে তখন 6:30 বাজতে চলে। ট্রান্স হিমালয়ান রেঞ্জের বুকে তখন স্নান করিয়ে যাচ্ছে গোধূলি। ধীরে ধীরে ফিকে হয়ে আসছে প্যাংগংয়ের এই কালজয়ী নীল রং। ঘড়িতে তখন 7:30। হ্রদের জলকে ঘিরে ধরেছে এক মায়াবী সন্ধ্যা। প্রচণ্ড গতিতে হাওয়া বইছে, বাড়ছে ঠান্ডা, তাই দেরি না করে ঢুকে গেলাম টেন্টের ভেতর। 8:30 বাজতেই ডাক পড়ল ডাইনিং হল থেকে ডিনারের জন্য। কারেন্ট চলে গেছে মেরাকে তখন। অন্ধকারে রুটি ডাল চাওয়াল খেয়ে আবার ফিরে গেলাম টেন্টে। 27 অগস্ট 2024। 4350 মিটার উচ্চতায় গত রাতের ঘুম খুব একটা ভালো হয়নি, তবে রাতের বেলার আকাশ ছিল নক্ষত্র খচিত। কিন্তু সেই ক্যামেরার টেকনিক্যাল ইস্যুর জন্য রেকর্ড হয়নি, আর ফোনের চার্জ ছিল না, তাই যা দেখেছি তা রেখে দিলাম শুধুই নিজের কাছে। আর সকালের টেন্ট থেকে আমাদের প্যাংগংয়ের ভিউ ঠিক এরকম। মিঠে রোদ তখন প্যাংগংয়ের জলে, রাতের ঠান্ডা অনেকটাই কম। চারিদিকের পাহাড় রাশি
যেন জানান দিয়ে যাচ্ছে এক নতুন দিনের সূচনা। আর আকাশের রং তখন প্রতিফলিত হচ্ছে প্যাংগংয়ের জলে। এই সুন্দর ঝকঝকে পরিবেশকে সুন্দরভাবে বেছে নিয়েছে রানু আর মাসি। রূপমের নীল রঙে লাল মিশেছিল কিনা জানি না, কিন্তু প্যাংগংয়ের নীল জলে লাল সেদিন সত্যিই মিশেছিল। প্যাংগং লেকের কিছু স্টিল ফটো আমি অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। তবে যা দেখেছি তা কতটা ক্যামেরায় ধরে আনতে পেরেছি তা জানি না, তবে চেষ্টা করেছি যতটা পেরেছি তা তুলে ধরার। প্রায় 8:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট সেরে প্যাংগং থেকে রওনা দিয়েছিলাম সৌমরির পথে। এই এপিসোড এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকবে আমাদের প্যাংগং থেকে সৌমরিরি যাওয়ার গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।